দর্শক, চট্টগ্রাম থেকে ভোটের সময় স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল। আজ ভোটের সময় আমাদের সঙ্গে আছেন লেখক সাংবাদিক আবুল মোমেন এবং আছেন প্রকৌশলী দেলাওয়ার হোসেন মজুমদার। আপনাদের দুজনকে স্বাগত ভোটের সময়। আমি প্রথমেই মোমেন ভাইয়ের কাছে যেতে চাই যে প্রকৃতি সাজিয়ে দেওয়া এই চট্টলার সৌন্দর্য কতটা রক্ষা করা গিয়েছে সেটা যদি আপনি বলেন। মানে চট্টগ্রাম সম্পর্কে একটা কথা একটু বলতে চাই যে এইটা প্রায় সারা বিশ্বে একটা ইউনিক নগরী। এখানে সমুদ্র, নদী, পাহাড়, হ্রদ, এমনকি অরণ্য, এসব কিছু মিলে পাঁচটা মানে প্রকৃতির এলিমেন্ট একটা নগরের মধ্যে আছে। এটা রেয়ার ব্যাপার। আমাকে বহু বিদেশিও বলেছে যে হয়তো পাহাড়ের পাদদেশে কিংবা নদীর ধারে একটা শহর হয়, কিন্তু এইরকম শহরের মাঝখানে পাহাড় আছে, মাঝখানে নদী, মানে পাশ দিয়ে নদী গেছে, এরকম পাওয়া যায় না। ফলে এইটা একটা মানে রক্ষা করাটা প্রথমত নগর পরিকল্পনা বা সরকারে যারা আছেন তাদের একটা দায়িত্ব ছিল যে এর প্রাকৃতিক সৌন্দর্যটা রক্ষা করা। কিন্তু আমাদের দেশে যেটা হয়েছে যে পপুলেশন বেড়েছে এবং নগরায়নটা হয়েছে অপরিকল্পিতভাবে, চট্টগ্রামের বাইরে নয়। ফলে অপরিকল্পিত নগরায়নের কারণে আমরা দেখছি যে দেদারসে পাহাড় কাটা হয়েছে, নদী খাল এগুলো দখলদারি হয়ে যাচ্ছে, এবং এর যে একটা উপত্যকা অধিত্যকা মিলিয়ে গ্রিনারি ছিল সেটাও কাটা পড়ছে মানুষের ইয়েতে, মানে উন্নয়নের, তথাকথিত উন্নয়নের চাপে। ফলে আমি মনে করি যে এইটা মানে এখন আমাদের একবার বলা দরকার যে এনাফ ইজ এনাফ। এবার আমাদের একটু আর নয়, এবার থামুন। এবার আমরা একটু পরিকল্পিতভাবে আগাই। এবং দেখুন, পৃথিবীর সব দেশেই মানে একটা বড় নগরকে কেন্দ্র করে অনেকগুলো উপশহর গড়ে ওঠে যেখানকার লোকজন কমিউট করে। কলকাতা নগরীতে এখন জনসংখ্যা কমেছে, তারা লোকসভার আসন কমিয়েছে, বিধানসভার আসন কমিয়েছে, কারণ আশেপাশে নগরগুলো মানে নাগরিক সুযোগ সুবিধা সহ ডেভেলপ করেছে। আমাদের এখানে কিন্তু এটা এখনো হয়নি। মানে বিকেন্দ্রীকরণ, নগরের বিকেন্দ্রীকরণ দরকার। এবং মানুষ যাতে, কারণ মানুষ তো সেটা পছন্দ করবে। যদি আমি 1 ঘন্টায় একটা মানে ফাস্ট ট্রেনে চলে আসতে পারি, তাহলে আমি একটা মানে মুক্ত বাতাস, মুক্ত পরিবেশে থাকতেই তো পছন্দ করব। ফলে এই পরিকল্পনাটা আমাদের আনা দরকার। মানে পটিয়াতে থেকে যদি চট্টগ্রাম শহরে এসে অবশ্যই অবশ্যই সীতাকুণ্ড থেকে সম্ভব, হাটহাজারী থেকে সম্ভব, বা আরো দূরে ফটিকছড়ি থেকে সম্ভব, রাউজান থেকে সম্ভব, এগুলো সম্ভব। জি, আমি একটু দেলোয়ার ভাইয়ের কাছে যেতে চাই। যে কথাটা মনে বললেন যে এখন থামার সময় এসেছে, যে এবার পরিকল্পিতভাবে শহরকে সাজানো যেতে পারে, সেই সুযোগটাও কি এখন আছে? এখনো আছে? সুযোগটা এখনো হাতছাড়া হয়নি। আচ্ছা, এখনো যদি আমরা ইচ্ছে করি, আমরা হারানো গৌরব হয়তো ফিরে আনতে পারবো না। যা আছে তা তো রক্ষা করতে পারবো, এবং যা আছে তাও কিন্তু কম না। এখন হয়তো আমাদের পাহাড়ের অধিকাংশই লুপ্ত হয়ে গেছে। যেগুলি আছে এখনো, এগুলিও কিন্তু ক্ষয়িষ্ণু। লোভাতুর মানুষের হাত এগুলো তো পড়ছে। এটা আমাদেরকে ঠেকাতে হবে। আর একইভাবে অপরিকল্পিত বিকাশের ফলে এই নগরীর ক্রমেই এই শহর মানুষের বসবাস অযোগ্য হয়ে যাচ্ছে। নিম্ন আয়ের মানুষ আর্থিক সঙ্গতি দিয়ে শহরে বাস করতে পারছে না। উচ্চ আয়ের মানুষ তারাও এখানে কমফোর্ট ফিল করছে না, তারা এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হতে পারছে না। সামর্থ্য এবং স্বচ্ছন্দ দুইটা, কারোর স্বচ্ছন্দের অভাব, কারোর সামর্থ্যের অভাব। এই অবস্থায় চলতে থাকলে নগর একটা বিশৃঙ্খল অবস্থায় পড়বে। এবং শুধু ওই পরিকল্পনাগত সমস্যা তো আছেই এখানে, তো প্রাকৃতিক বিষয় ছাড়াও দৈনন্দিন জীবনের আরো অনেক নৈমিত্তিক বিষয়ও কিন্তু এখানে পরিকল্পনার অভাবে সংকটগ্রস্ত হচ্ছে। এবং প্রাকৃতিক অনেক দুর্যোগও এদেশের মানে এই শহরের মানুষকে নাকাল করছে। এই বিষয়গুলি মনে ভাবার সময় এসেছে, এবং সক্রিয়ভাবে। আমি মোবাইলের কাছে ফিরে যাই যে নাগরিক হিসাবে কি এই চট্টগ্রামে যারা আছেন, এটা তো একটা পর্যটনেরও নগরী, সেই জায়গা থেকে নিজের ঘরকে গুছিয়ে রাখার জন্য এবং সেই গুছিয়ে রাখতে গেলে যে ঘরকে ভালোবাসা, সেই ভালোবাসাটুকু আসলে কতটুকু আছে নগরবাসীর? এইখানে আমি বলবো যে চট্টগ্রামবাসী একটু দুঃখে আছে। আচ্ছা, দুঃখটা হচ্ছে, যদি আমি পাকিস্তান আমলের কথাও বলি, তাহলে ঢাকা চট্টগ্রামের পার্থক্যটাকে আমি আনুপাতিক হারে বলবো যে 55-45। কিন্তু এখন আমি যদি বলি যে এটা প্রায় 80-20, তাহলে অনেকে প্রতিবাদ করবে। মানে একটা বৈষম্য। বৈষম্য এর কারণটা হচ্ছে যে বাংলাদেশটা বহু তৃতীয় বিশ্বের দেশের মতো ওয়ান সিটি কান্ট্রিতে পরিণত হচ্ছে, এক নগরীর দেশে পরিণত হচ্ছে। মানে রাজধানী ঢাকা, এটা ঢাকার উন্নয়ন হবে এই বিষয়ে কোনো তর্কও নেই এবং অসুবিধা নেই। কিন্তু
প্রশাসনিক রাজধানীতেই মানে বাণিজ্যিক সমস্ত রকম সিদ্ধান্তের অফিসগুলো হবে এবং সরকারের সমস্ত দপ্তরগুলো সেখানে বা ব্যাংক বিমা সমস্তই সেখানে থাকবে, কনসেন্ট্রেটেড হবে, তাহলে অন্যান্য যেগুলো নাগরিক ফ্যাসিলিটিস লাগে শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি সেগুলো সেখানেই হবে, এটা অটোমেটিক। ফলে এখন যেটা হয়েছে যে চট্টগ্রামে একজন উচ্চপদস্থ আমলাও যেমন তার পরিবারকে রাখে না, তেমনি একজন একেবারে মানে লোয়ার লেভেলে ধরুন কথার কথা যে একটা থানার ওসি তিনিও বলবেন যে না ওই বাচ্চাদের লেখাপড়ার ব্যাপার আছে, বাবা মা একটু অসুস্থ, স্বাস্থ্যের ব্যাপার আছে, সব ঢাকায় থাকবে। তা এখন আপনি যদি এইখানে না থাকেন, অ্যাবসেন্টি হন পারিবারিকভাবে, তাহলে আপনি কিন্তু এইখানে রুটেড মানুষ না এবং এইখানকার ভালো মন্দের সঙ্গে আপনি নিজেকে জড়াবেন না। ফলে ওখান থেকে একটা উপেক্ষা হচ্ছে। আমরা দেখলাম যে জোর করে পাকিস্তান আমলে কিন্তু এখানে ব্যাংকের সদর দপ্তর ছিল, বিমার সদর দপ্তরও ছিল, এখন জোর করে ধরুন বিপিসির হেডকোয়ার্টার এখানে করা হয়েছিল, তারপরে টি বোর্ডের হেডকোয়ার্টার এখানে করা হয়েছে, কিন্তু যারা মানে উচ্চপদস্থরা থাকেন তারা পরিবার তো ওখানে থাকে, ফলে তারা এখানে 3 দিনের একটা অফিস করেন আর যাবতীয় মিটিং ঢাকায় রাখেন, করে ওই 4 দিন যাতে ঢাকায় থাকতে পারেন পরিবারের সাথে। তো এইটাতে সবার ক্ষতি হচ্ছে, পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সদস্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর নগর উপেক্ষিত হচ্ছে। মানে চট্টগ্রামে মন নেই প্রাণ নেই। হ্যাঁ, এবং এই একটা কারণে আপনি দেখবেন যে চট্টগ্রামের ব্যবসায়ীদেরকে নানা রকম সিদ্ধান্তের কারণে অনর্গল ঢাকায় যেতে হচ্ছে, ফাইনালি গিয়ে তারা বিরক্ত হয়ে ঢাকায় সেটেল করছে, ঢাকায় অফিস মানে করছে। তারা বাধ্য হচ্ছে ফলে ঢাকামুখী বা ন্যাশনালি যেমন একটা রাজধানী। ব্রেন ড্রেন আমাদের সংকট, তেমনি চট্টগ্রাম নিজস্ব একটা ব্রেন ড্রেন সংকট আছে। আমরা আবার চট্টগ্রাম নিয়ে আলোচনা আসবো। আমি একটু দেলোয়ার ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই নগরে তো বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতিতেই নগর পিতার দায়িত্ব নিয়েছেন। সেই জায়গা থেকে তারা আসলে এই নগরকে কিভাবে সাজিয়েছেন, কতটা সাজাতে পেরেছেন সেটা যদি একটু বলেন। আসলে নগর পিতা যখন নির্বাচিত হন, তার যদি কোনো ভিশন না থাকে তাহলে তিনি নগর নিয়ে ভাবতেও পারেন না, নগরকে কিছু দিতেও পারেন না। উদাহরণ হিসেবে আমি বলি যে চট্টগ্রাম নগরের একদম চলমান যে সংকটগুলি আছে, অনেক সংকটই আছে, তার মধ্যে জলাবদ্ধতার একদম দগদগে ঘার মতো, এবং এই সমস্যাটির আড়ালে অনেক সমস্যা এখন দৃশ্যমান হচ্ছে না, কিন্তু সমস্যাগুলি মানে আছে, জলের আড়ালে রয়ে গিয়েছে। আড়ালে আছে এবং দৃশ্যমান হচ্ছে না, কিন্তু সংকটগুলি আছে। তো নগর পিতারা আমাদের মাস্টার প্ল্যানটি প্রণয়ন হওয়ার পরেও, ড্রেনেজ মাস্টার প্ল্যান প্রণয়ন হওয়ার পর প্রায় 19 বছর পার হয়ে 20 বছর চলছে, কোনো নগর পিতাটি ওন করেননি, বুঝারও চেষ্টা করেননি। এই যে মনস্তাত্ত্বিক একটি প্রস্তুতি, যিনি নগরের দায়িত্ব নেবেন, মেন্টাল গেট আপটা তার যদি ওইভাবে না থাকে, তাহলে নগরবাসীর সংকটে পড়বে, এবং এই সংকটে কিন্তু আমরা আছি। কিন্তু বরাবরই তো ওনারা বলেন যে জলাবদ্ধতা দূর করব, এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে তো তারা আসেন। আমরা এই প্রতিশ্রুতির বিষয়টা হচ্ছে ভোটের সময় যখন আসেন ওনারা আশ্বাস দেন, আমরা ভোটাররা বিশ্বাস করি, ওনারা নির্বাচিত হওয়ার পরে ওনারা ভুলে যান, আমরা মানে ওনারাও বিশ্বাসটা ভুলে যান, আশ্বাসটা ভুলে যান, আমরা বিশ্বাসটা হারিয়ে ফেলি। বিষয়টা এই পর্যায়ে চলছে। আমি একটু মন ভাইয়ের কাছে যে এই নগরের অভিভাবকদের অভিভাবকত্ব আপনি কিভাবে উপভোগ করেছেন? উপভোগ করা খুব কঠিন। এটা অবশ্য একটা বিষয় হলো যে আমি প্রথম যেটা বললাম যে একটা মানে চট্টগ্রামের পিছিয়ে পড়ার ব্যাপার, সেটা বিচ্ছিন্নভাবে নগর পিতার পক্ষে এটা সমাধান করা সম্ভব না, এটা সেন্ট্রালি করার এটা বিষয়, সমন্বয়ের বিষয়। সমন্বয়ের বিষয় আছে এবং সব দলের এটা অন করে আসলে ইস্যুগুলো তোলা দরকার ছিল, সেটা হয়নি। তবে যেটা আমরা ইদানিং দেখছি যে বাংলাদেশে একটা সবসময় একটা ক্রাইসিস পিরিয়ড যাচ্ছে আর কি, লম্বা হয়ে যাচ্ছে সেই ক্রাইসিস পিরিয়ড, এবং এরকম হতে থাকলে যেটা হয় যে ইমিডিয়েট যেটা আছে, তাৎক্ষণিক যেটা আছে ইস্যু, সেটাকে নিয়েই সবাই তোলপাড় করে। যেমন এখন জলাবদ্ধতা বলছি, কিন্তু যিনি আসবেন তিনিও ভাবছেন যে আচ্ছা মানে একটা কিভাবে চট করে এটা একটা সমাধান করা যায়, মানে একটা প্যারাসিটামল সমস্যা। মানে হ্যাঁ প্যাচওয়ার্ক করে দিয়ে একটা প্যারাসিটামল সমস্যা, যে জ্বরটা ফেলে দিল, কিন্তু রোগের মূল জায়গায় গেল না। ওই যেটা উনি বলছেন যে এই মাস্টার প্ল্যান, দেখুন পাকিস্তান আমলে আইয়ুব খানের 61 সনে একটা মাস্টার প্ল্যান হয়েছিল, ওইটা মানে একটা খুব ভালো মাস্টার প্ল্যান ছিল আসলে চট্টগ্রাম নগরের জন্য। এখানে প্রচুর ওপেন স্পেস ছিল, প্রচুর পার্কের ব্যবস্থা ছিল ইত্যাদি। আচ্ছা ঠিক আছে, পরে যেটা আবার হলো সেটাও 92-তে না, এটা 95-এ 95-এ হলো। 95-এ হওয়ার পরও এখন প্রায় 20 বছর হতে চললো, কিন্তু এইটাকে ওন করে এইটার পরিপ্রেক্ষিতে একটা মানে লং টার্ম চিন্তা করা, যে এই নগরীটাকে রক্ষা করতে হলে এবং এর উন্নয়নটাকে সঠিক পথে চালিত করতে হলে এই কাজগুলো করতে হবে।
মানে ইনফ্রাস্ট্রাকচারগুলো যদি ঠিক না হয় তাহলে আপনি সাময়িকভাবে তো কোনো সমাধানই আসলে দীর্ঘমেয়াদী হবে না। তো এইখানে একটা সংকট থেকে যাচ্ছে যে প্রাথমিকভাবে আমাদের একটু বড় অঙ্কের টাকার কথা কমিট করতে হবে। সেটা বরাদ্দটা দরকার। হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সেটা না করে তাহলে এখানে লোকাল গভর্নমেন্ট আসলে প্যাচওয়ার্ক ছাড়া আর কিছু প্যারাসিটামলই চলবে, সেটা এই ঘটনাটা ঘটছে। আমাদের, আমি একটু জানতে চাই যে চট্টগ্রামের ফুটপাত, সেই ফুটপাতটা আসলে পথিকদের জন্য কতটা? ফুটপাত পথিকদের জন্য কোথায় আছে? ফুটপাত তো নেই আমাদের। যাতায়াত ব্যবস্থাতে পথচারীর অধিকার সর্বাগ্রে। একজন পথচারী যখন পথে নামবেন, এই পথচারী নিরাপদে পথ অতিক্রম করবেন, তারপরে বাকি সব। মানে 1 নাম্বার প্রায়োরিটি হচ্ছে পথচারীর। হচ্ছে আমাদের সমস্ত সড়কে পথচারীদের কোনো দখলই নেই। শুধু দোকানপাট, ব্যবসা বাণিজ্য বা কোনো ওয়ার্কশপের এক্সটেনশন তা না, সমস্ত চিটাং সিটিটা মনে একটা কিচেন মার্কেট। এবং মানুষ এখন রাস্তা দিয়ে হাঁটে, যানবাহনের ভিতর দিয়ে হাঁটে, এবং জাংশনগুলি সবচেয়ে অনিরাপদ পথচারীদের জন্য, কিন্তু এখন জাংশন পথচারীদের জন্য সবচেয়ে নিরাপদ। কারণ ওই জায়গায় যানজটের কারণে যানবাহনগুলি একটু ধীর গতিতে থাকে, স্লোত গতিতে সে থাকে, হ্যাঁ, নিরাপদে পার হতে পার পারে। হতে পারে। মানে ঠিক ব্যতিক্রমী একটি অবস্থা চলছে আর কি। পথচারীদের এই পথের কথা ভাবাও হচ্ছে না। এমনকি কোথাও কোথাও এই ফুটপাতগুলিকে মানে অথরিটি নিজেই দোকানপাট বানাচ্ছেন, বা অন্য উন্নয়নের কারণে ফুটপাতগুলিকে কেটে ছোট করে ফেলা হচ্ছে। যেমন বদদাহতে হাটের ফ্লাইওভারের পাশে 1.5-2 ফুটের বেশি এখন পথচারীদের জন্য ফুটপাত নেই। এটি এক সময় 10 ফিট 15 ফিট পর্যন্ত ছিল। তো এইভাবেই মানে পরিকল্পনাবিদদের মতামতকে উপেক্ষা করে যে উন্নয়নগুলি, তথাগত উন্নয়ন চলছে, সে উন্নয়ন, তারপর অতি মুনাফা, অতি লোভ, এবং এই ফুটপাত দখল করেও কেউ কেউ বাণিজ্য করছে। এই সমস্ত কারণে আসলে জনগণের কোনো মানে ভবন বা দৃশ্যমান উন্নয়নটাই বেশি সামনে চলে আসছে। ভবন কেন্দ্রিক উন্নয়ন হচ্ছে, এবং আকাশ উন্নয়নও হচ্ছে চট্টগ্রামে এখন। কতটুকু জনবান্ধব সেই বিবেচনায় না নিয়ে আকাশ ওই উন্নয়ন। দিক থেকে চট্টগ্রামকে ফাস্ট গ্রোয়িং সিটি বলা হচ্ছে। কিছুকাল আগে একবার ছিল যে পৃথিবীতে 9th নাকি ফাস্ট গ্রোয়িং সিটি চিটাগং। তো এটা হচ্ছে শুধু ভবনের বিচারে আর কি। কিন্তু উনি যে মানে এই ফুটপাত এবং এর কথায় একটা বড় সংকট বাংলাদেশে রয়ে গেল ঢাকা সহ, সেটা হচ্ছে আমাদের কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট নেই, গণপরিবহন নেই। গণপরিবহনটা নেই। গণপরিবহন না থাকলে ফাইনালি গিয়ে মানুষ কিন্তু একটা প্রাইভেট গাড়ির কথা ভাবে। এই যে রিক্সা বা আমরা স্কুটারকে যেভাবে চালাই, আমরা সিএনজি যেটাকে বলি, এটা থেকে প্রাইভেট একটা মানে ভেহিকেল হিসেবে চালাচ্ছি। তো এটাকে তো পাবলিক করতে পারছি না, কিন্তু কলকাতায় এটাকে পাবলিক ভেহিকেল হিসেবে চালানো হয়। তা আমাদের কনসেপ্টের মধ্যেই, মাথার মধ্যেই মানে মানে একটা গণপরিবহনের ব্যাপারটা ট্যাক্সি আসছে না। সার্ভিসও চালু করা যায়নি, না, ট্যাক্সি সম্ভব সেবা হয়নি, এমনকি দেওয়া যায়নি। ঢাকাতে করা যায়নি। ঢাকায় চট্টগ্রামে করা ফলে যায়নি। চট্টগ্রামে আমি করা একটু যায়নি। বিরতিতে যেতে চাই মন ভাই। এসে আপনাদের দুজনের কাছে বিশেষ করে আপনাকে দিয়ে শুরু করব যে চট্টগ্রাম শহর এখনো কি সংস্কৃতি বান্ধব আছে কিনা, তার জন্য নগর পিতারা কতটা সহায়ক ভূমিকায় থাকেন, এই বিষয়ে একটু জানতে চাই। আমি বিরতিতে যাচ্ছি। মন ভাই, যাওয়ার আগে বলছিলাম যে সংস্কৃতি বান্ধব বা সংস্কৃতি চর্চা, সেই জায়গাগুলো থেকে সিটি কর্পোরেশন কতটা ভূমিকা রাখতে পারছে, সহায়ক ভূমিকা রাখতে পারছে? মানে একটা দৃশ্যমান আমরা স্থাপনার কথা বলতে পারি, যেটা মহিউদ্দিন চৌধুরী করেছিলেন। একটা আধুনিক মিলনায়তন গড়ে তুলেছিলেন, সেটা চট্টগ্রামে খুব বড় একটা অবদান রাখছে কালচারাল ফিল্ডে। সেটা হলো থিয়েটার ইনস্টিটিউট, চিটাগং থিয়েটার ইনস্টিটিউট। এছাড়া অন্য যেগুলো আছে মিলনায়তন ইত্যাদি, সেগুলো আহ, মানে সরকারের পক্ষ থেকে করা হয়েছে অতীতে, এবং মেনটেনেন্সও সেভাবেই হচ্ছে। আর এমনিতে ধরুন একটা নগরে সাংস্কৃতিক জীবনের জন্যে বিনোদন ইত্যাদির জন্য যেসব স্থাপনা থাকা দরকার, একটা প্রকৃত চিড়িয়াখানা, একটা বটানিক্যাল গার্ডেন, কিংবা অনেকগুলো পার্ক। এবং চট্টগ্রামে যেটা সুবিধা ছিল যে পাহাড়কে কেন্দ্র করে একটা পাহাড়ি মানে পরিবেশটা, পরিবেশকে রক্ষা করে একটা পার্ক করা, যেটা বাচ্চাদের জন্য, জীববৈচিত্র্য, হ্যাঁ, জীববৈচিত্র্য নিয়ে এই ন্যাচারাল পার্ক, এই জিনিসগুলো কিন্তু কেউ ভাবেইনি আর কি। ওই যে ভিশনের অভাব, এবার যে এই নগরীটাকে স্পেশালি আমি কিভাবে গড়ে তুলতে পারি, এই ভাবনাটা করে নাই। এবং যে হারে ধরুন জায়গাগুলো, খালি জায়গাগুলো কিংবা বড় বড় দিঘি ছিল, এগুলোকে ভরাট করা হয়ে যাচ্ছে, এগুলো দখল করা হচ্ছে, করে কেবল নগর বলতে বা নগরে জীবনযাপন বলতে মানুষ একটা খাঁচার ভিতরে নিজেকে বন্ধ করছে। তো এখন মানুষ নিজে যদি খাঁচার ভিতর চলে যায়, তাহলে আর প্রকৃতি, তাহলে আর মুক্ত পরিবেশ, তাহলে আর এই এবং সেই বিনোদনটা কি খাঁচা করে মানুষদের হবে? দেখতে কি এখন পর্যটকরা আসেন?
সময় এখন আসে। পর্যটকরা হয়তো দেখার জন্য আসবেন এক সময় যে কোন শহর কেমন হওয়ার কথা ছিল আর এখন কেমন হয়েছে? কেমন হলো। হ্যাঁ। তো মোমেন ভাই যে কথাটি বললেন, আসলে আমাদের জীবনের, আমাদের কর্ম, জীবনের আমাদের টানাপোড়েন এবং অনেক আহ, সংঘাত, এগুলির ফলে মানুষ ক্লান্ত হয়, মানুষের জীবনে একঘেয়েমি আসে। সেই মানুষ যখন সে ক্লান্তি এবং একঘেয়েমি দূর করার কোনো সুযোগ না পায়, তখন মানুষগুলি অসহিষ্ণু হয় এবং সমাজে অনেক ধরনের সংকট তৈরি হয়। এই বিষয়টি আমাদের সমাজকে যারা চালিত করেন তারা ভাবছেন না। এবং চট্টগ্রাম শহরে বিনোদনের স্থান খুবই লিমিটেড, খুবই সীমিত। একইভাবে আপনি যে স্থাপনার কথা বললেন, এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরীর টিআইসি ছাড়া দৃশ্যমান কোনো উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়ছে না। এবং আমাদের একটি ডিসি হিল পার্ক নামে একটি পার্ক আছে, যেটি নজরুল স্কোয়ার নামে পরিচিত। ওটিও মানুষের একমাত্র নিঃশ্বাস নেওয়ার জায়গা। জায়গা, শহরের মাঝখানে আর কি। মাঝখানে। সেটিও নানা ধরনের আমলাতান্ত্রিক টানাপোড়েনে, বিভিন্ন নিয়ন্ত্রণে মানুষের সেখানে অ্যাক্টিভিটিসগুলিও সীমিত। এবং বর্ধিষ্ণু মানুষের সাথে তাল মিলিয়ে এই আরো বাড়তি সুযোগ সুবিধা তো দূরের কথা, বরং যেগুলি আছে সেগুলি সংকুচিত হচ্ছে। আমাদের সংস্কৃতি চর্চার জন্য চট্টগ্রামের সংস্কৃতি কর্মীরা অনেক কিছু করতে চায়, অনেক কিছু করতে চায়, তারা খুব সংগঠিত। না, মানে আপনি প্রকৌশলী হিসেবে আপনার কাছে একটু জানার বিষয় যে এই যে নগর পরিকল্পনা, তারপর কাজ, যেগুলো যে নকশাটুকু করা হয়, সেটা কি রাজনৈতিক মানে রাজনৈতিক কৌশলের দিক দিয়ে ওই চিন্তা থেকে করা হয় বলেই কি আপনার মনে করছেন না, যে? মাস্টার প্ল্যান যেটি করা হয়েছে, আমাদের পরিকল্পনায় কোনো রাজনৈতিকরণ ছিল না, কিন্তু পরিকল্পনাকে না, বাস্তবায়নের ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে হ্যাঁ, বলছি। প্রয়োগের ক্ষেত্রে যেটি হচ্ছে, আমি বলছি যে ওন করে না কেউ। আর সিটি কর্পোরেশনের ব্যাপারে মোমেন ভাই যেটা বলেছেন, আসলে নগর পিতা যাকে আপনারা বলছেন, সিটি কর্পোরেশনের মেয়র, তার ক্ষমতা কিন্তু খুব সীমিত। কেন্দ্রীয় সরকারের ভূমিকা ছাড়া তিনিও কাজ করতে পারছেন না। আর রাজনৈতিকরণ যেটি বলছি, সেটি হচ্ছে রাজনৈতিক স্বার্থে যে প্রকল্পগুলি আসে, সেই প্রকল্পগুলি কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না। এবং নিয়ম নীতি মানে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানে এমন কেউ যদি থাকে, তার উপরে কিন্তু খড়গ আবার যে নেমে আসে। সমন্বয়ের একটা বলা হয় যে সমন্বয় ঘাটতি। সমন্বয়ের ঘাটতি হচ্ছে চিটাং সিটির যেই অ্যাডমিনিস্ট্রেশনটি, এখানে প্রায় 28টির মতো প্রতিষ্ঠান চিটাং সিটির নাগরিক সেবার সাথে যুক্ত। 28টি প্রতিষ্ঠান কমপক্ষে 21টি মন্ত্রণালয়ের সাথে যুক্ত। এবং ওনারা যেহেতু ঢাকা কেন্দ্রিক সচিবদের কাছে জবাবদিহি করেন, স্থানীয় সরকারের কাছে কেউ জবাবদিহি করেন না। ইভেন সমন্বয় বৈঠক ডাকলেও খুব নিম্ন পর্যায়ের একজন প্রতিনিধি পাঠিয়ে শুধু কাজ সারা হয়। সমন্বয় তো এখানে এই সিস্টেমে সম্ভব না। সেক্ষেত্রে যে সিটি গভর্নমেন্ট বা নগর সরকারের যে একটা দাবি ছিল, নগর সেটা কি সরকার, সমাধান? নগর সরকার অবশ্যই সমাধান, যদি কার্যকরী নগর সরকার হয়। আমি যদি অর্ডিন্যান্সটি এমন করি যে সবকিছুই মেয়র করতে পারবেন, তাহলে না সবকিছু মেয়র করতে পারবেন, সব ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, দিয়ে সেখানে লিখলাম অ্যাজ প্রেসক্রাইবড। ইংরেজি তো লেখা হয় এগুলি এখন অর্ডিন্যান্সগুলি, অ্যাজ প্রেসক্রাইবড। পরে আপনি অ্যাপেন্ডিক্সে গিয়ে দেখেন যে অ্যাজ প্রেসক্রাইবড শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে সাবজেক্টেড টু দ্য প্রায়র অ্যাপ্রুভাল অফ মিনিস্ট্রি। তো এইভাবে তাহলে তো আবার আর হলো না। স্বশাসন দিয়ে আবার কেড়ে নেওয়া। আমি আর মমিনের কাছে যাচ্ছি যে আমরা নগর পিতা, অভিভাবক এত কিছু বলছি, বিভিন্ন বিশেষণে তাদেরকে ডাকি, সেই জায়গা থেকে তাদের সঙ্গে নাগরিকদের সম্পর্কটা কি আসলে কতটা এটা আপনি দেখেন যেহেতু যে সম্পর্ক মানে তৈরি হয় আমাদের, কিনা? হ্যাঁ, আমাদের যে কাউন্সিলররা তো নির্বাচিত হন, তারা তো ওয়ার্ড থেকেই আসছেন, তারাই হচ্ছেন আমার গ্রাসরুট লেভেলের প্রতিনিধি। তাদের নিয়ে হয়তো একটা তাদের মানে নিয়মিত বৈঠকও হয়। কিন্তু সেখানে আবার যেটা হয় আমাদের দেশে, যে প্রত্যেকটা অফিসের যিনি প্রধান বস, তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী। অন্যরা মানে তাকে ইয়ে করে চলেন আর কি, মন জুগিয়ে চলেন। তো সেই পদ্ধতিতে তো ডেমোক্রেটিক একটা মানে ব্যালেন্সটা হয় না। এবং কেউ যদি তার এলাকার বিষয়ে একটা ক্রিটিক্যাল কথা বলতে চায়, সেটা বলা যাবে কি না, এই বিষয়গুলো অনেক বেশি পূর্বাপর ভাবতে হয়। তারপরে আছে হচ্ছে কার কোন দিকে পলিটিক্যাল এলিজিয়েন্স, সেটার উপর নির্ভর করবে যে নগর পিতা কোন পার্টির, তিনি আবার তার প্রতি কেমন ইয়ে হবেন, দৃষ্টিভঙ্গি কেমন হবে। তো এর বাইরেও এই হওয়া উচিত ছিল যে ওয়ার্ডগুলোতে নাগরিকদের সমন্বয়ে নানা রকমের মানে কমিটি কার্যক্রম ইত্যাদি থাকতে নাগরিক পারতো। সম্পৃক্ততা। তাহলে নাগরিকের সম্পৃক্ততা থাকতো এবং এইটা যাতে মানে
ইয়ে পর্যন্ত যায়, কেন্দ্র পর্যন্ত যায় কথাগুলো, তাদের সাজেশনগুলো, তাহলে সেটা ডিস্ট্রিবিউট হয়ে নিচের লেভেলে আসতো। এখন আমরা অনেক কাল ধরে বলে আসছি যে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে, স্বাধীনও করতে হবে। মানে স্থানীয় সরকারের এই স্বাধীন হতে হলে তার কি যথেষ্ট মানে ট্যাক্স কালেকশনের স্কোপ থাকতে হবে, যেটা পশ্চিমা গণতন্ত্রে আছে। তো সেটা থাকবে এবং তার জবাবদিহিতার ব্যবস্থাটাও থাকবে। আর তারাই পরিকল্পনা করবে, তারাই সেগুলো বাস্তবায়ন করবে। তখন আপনার এই একটা মানে নগর সরকার গঠন করাটা সার্থক হবে। আর নগর সরকার যদি আবার টাকার জন্য কেন্দ্রের দিকে তাকিয়ে থাকে, তাহলে কিন্তু কেন্দ্রমুখী নগর সরকার করে কোনো লাভ নেই। আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে দুজনের কাছে আসলে ব্যবস্থাপত্র চাবো, যে যারা আসছেন সেটা কাউন্সিলর হন আর মেয়র যেই হন, তাদের আসলে করণীয় কি? শুধুমাত্র আধুনিক বা নতুন চট্টগ্রাম উপহার দেওয়া, সেইটাই আসলে কিভাবে দিবেন, তারা আসলে কতটুকু দেওয়ারই আসলে বা তাদের সামর্থ্য আছে সেটা। মনির ভাইয়ের কাছে জানতে চাই যে যারা আসছেন এবার, যারা নির্বাচিত হয়ে আসবেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন দায়িত্ব নেবেন বা ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলরের দায়িত্ব নেবেন, তাদের করণীয় দিকগুলি বা নজরের আসলে মূল দিকগুলি কোন দিকে যাওয়া উচিত? আপনি কাউন্সিলর দিয়ে যদি শুরু করেন। মানে আমি বলবো যে প্রত্যেকটা কাউন্সিলরের নিজ এলাকাটা সম্পর্কে একটা পুরোপুরি ধারণা নেওয়া দরকার, এবং তাদের এরকম মিটিং করা উচিত যে এলাকার যারা প্রবীণ লোক, স্থায়ী বাসিন্দা আছেন, তাদের কাছ থেকে সমস্যা এবং সম্ভাবনা, সমাধান ইত্যাদি নিয়ে তাদের একটা সার্ভে মতো করা উচিত বা মতামত নেওয়া উচিত। এবং সেটাকে মিলিয়ে তাদের পক্ষের যিনি মেয়র নির্বাচিত হওয়ার জন্য দাঁড়িয়েছেন, প্রার্থী দাঁড়িয়েছেন, তার কাছে বলা দরকার হচ্ছে যে আমরা এটাকে একটা সাম আপ করে এরকম একটা পরিকল্পনা দিতে চাই যে এই আপনি জিতলে পরে এইভাবে আমরা শহরটাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাব। তো এইখানে যেটা দরকার সেটা হচ্ছে যে ওই মাস্টার প্ল্যান বা এই জাতীয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথার মধ্যে রাখতে হবে। শর্ট টার্মের কথা চিন্তা করলে কিন্তু আমরা যেটা বলছি যে অনেক ক্ষতি হয়ে গেছে, সেটা কিন্তু আর রোধ করা যাবে না, ক্ষতিই আমরা বাড়াতে থাকবো। মানে যে প্রক্রিয়াটা চলছে সেটাই চলতে থাকবে। হয়তো সাময়িকভাবে দেখা যাবে যে একটা দুটা না এই খালের মধ্যে কাজ হয়েছে, কিন্তু এর বেশি কিছু হবে বলে আমার মনে হয় না। দীর্ঘমেয়াদী কাজ করতে হবে। তবে আপনার ব্যবস্থাপত্র আহ, আসলে প্রথমত জনসম্পৃক্ত হতে হবে ওয়ার্ড অফিসগুলি। আমাদের বর্তমান ওয়ার্ড অফিসগুলি এগুলি জনবান্ধব না, তার পরিবেশটি জনবান্ধব করে করে সেখানে তুলতে একজন হবে। সাধারণ নাগরিকের Yes, প্রবেশের ক্ষেত্রে সে ওখানে গিয়ে একটু বিনোদনও ভোগ করতে পারলো, প্রয়োজন বোধ হচ্ছে একটু পত্রিকা পড়লো, টেলিভিশন দেখলো, ছোটখাটো খেলাধুলার ব্যবস্থা সেখানে থাকতে পারে। এবং আমাদের সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষরা কখনো কখনো কোনো বৈঠকে মিলিত হয়, সেটি আমরা ওয়ার্ড অফিসই করতে পারি। এই ধরনের একটি এনভায়রনমেন্ট যদি ক্রিয়েট করা মানে যায়। এলাকার একটু ইন্টারাপ্ট করলাম, মানে এলাকার নারীদের জন্য সপ্তাহে একটা Yes, বৈঠক, একদিন যে বৈঠক। তারা তাদের মতো করে বসবে। তরুণদের কথা ভাবতে তরুণদের হবে। জন্য তরুণদের কথা করা ভাবতে যায়, হবে। এক লাইব্রেরি হতে পারে, এবং তাদের জন্য নানা রকম ইভেন্টস তৈরি করা যায়, শিশুদের জন্য নানা রকম ইভেন্টস করা যায়, তাহলে না হবে। তো এইটি হলো একদিক মানুষকে সম্পৃক্ত করা। আর আমাদের চট্টগ্রাম শহরের শুধু না, বাংলাদেশেই বাজেট কেন্দ্রিক উন্নয়ন, বাজেটের সময় উন্নয়নের কর্মসূচিটা ভাবা হয়। তো আমার সাথে পরিকল্পনা কেন্দ্রিক বাজেট হতে হবে। সিটি কর্পোরেশন যে বাজেটটি করে, বাজেটে ওয়ার্ড কাউন্সিলদের কোনো ভূমিকা নেই, মানে ওয়ার্ড থেকে কোনো পরিকল্পনা আসে কোনো না, চাহিদা যায় না। মানে কোনো পরিকল্পনা ওয়ার্ডে চাওয়া হয় না, দেওয়া হয় না। বরং বাজেটে ওয়ার্ড কাউন্সিলরদের নামে কিছু থোক বরাদ্দ থাকে, উনি ওই টাকা দিয়ে একটি কাজকর্ম সেখানে করাবেন। এবং ওইটি স্বচ্ছতা নিয়েও কিন্তু জনমানবে প্রশ্ন আছে, বা ওখানে কোনো পরিকল্পনা যেহেতু থাকে না, ওই টাকাগুলির সদ্ব্যবহার হয় না, খরচ হয়তো করতে হবে। অপ্রয়োজনীয় কোনো কারণে প্রকল্প হয়তো খরচ হয়ে যায়। তো বাজেটে যদি কাউন্সিলরদেরকে অংশগ্রহণ করানো যায়, ওয়ার্ডগুলিকে সম্পৃক্ত করা যায় এবং উন্নয়ন পরিকল্পনার সাথে যদি সম্পৃক্ত করা যায়, তাহলে কিন্তু সমস্ত শহরটিতে একটা পরিকল্পিত উন্নয়নের বিকাশ হবে। এবং সময় সময়ে একটি শহরে বিভিন্ন বিষয়ে ভাবনার জন্য কিছু যোগ্য নাগরিক থাকে, এবং যারা জনজনকে নেতৃত্ব দেন তারা কিন্তু এই মানুষগুলিকে চেনেন, এবং জনপ্রতিনিধিদেরকে আমরা চিনি, আমাদের মধ্যেই বাস করে। তারা কিন্তু এই মানুষদেরকে সময় সময় তাদের পরামর্শ নিতে পারেন, তাদের কাজে সাথে সম্পৃক্ত করতে পারেন। আর তারা যদি ভাবেন যে না, আমরা চেয়ারে বসেছি, আমাদের চেয়ে বড় ভাবনার কোনো লোক এখানে নেই, তাহলে সংকটটি থেকে যাবে। একজন মানুষের মানে মাথায় কথা শুনতে হবে, পরামর্শ নিতে হবে। পরামর্শটা নিতে হবে, সিদ্ধান্ত তিনি নেবেন, তিনি প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেবেন না। অ্যাটলিস্ট ওনার মাথায় জিনিসটি উনি ধারণ করবেন। ওনার চতুর্পার্শ্বে যে সমস্ত মানুষগুলি, এবং চট্টগ্রামে যথেষ্ট যোগ্য নাগরিক আছে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য,
শুধু আন্তরিকতা নিয়ে ওই মাইন্ডসেটটা যদি থাকেই পরামর্শ নেবেন। মোহন ভাইয়ের কাছে যাচ্ছে যে একটা বড় সমস্যা সব নগরই হচ্ছে, চট্টগ্রামে এরকম হচ্ছে কিনা আমি জানি না, যে একটা সমস্যা হয়তো ধারাবাহিক ভাবে আরেকজন এসে পাচ্ছেন, নগর পিতা বা কাউন্সিলর, উনি বলেছে এটা আগেও ছিল। এই যে অন্যের কাছে দিয়ে দেওয়া বা এড়িয়ে যাওয়া। হ্যাঁ, এটা ওই যে আমাদের আসলে মানে জনসেবা, এটা তো একটা জনসেবামূলক কাজ, যে আমি ইলেকশনে দাঁড়ালাম জনগণের সেবা করব বলে। এবার আমার মনে আছে ছোটবেলায় আমরা এই নির্বাচনে, মিউনিসিপ্যাল চেয়ারম্যান নির্বাচনে মূল কথাটা ছিল 10 ও 10-এর সেবা করিবার সুযোগ দান করুন। তা এখন তো 10 ও 10-এর সেবা হবে এটা লোকও বিশ্বাস করে না, তারাও সেইভাবে কিন্তু এটা বলে না। তারা বলছে হ্যাঁ 10 বলতে তাদের পার্টির লোকজনকে তারা একটা সুযোগ করে দেবে। তা এই আমি 3 জন অন্তত চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কথা বলবো, যে যেমন নূর আহমদ চেয়ারম্যান, তিনি 30 বছর চেয়ারম্যান ছিলেন। তিনি হচ্ছেন কলকাতার পরে কিন্তু একটা মিউনিসিপ্যালিটি প্রথম যে শিক্ষার দায়িত্বটা নিয়েছে, সমস্ত স্কুল করেছিলেন, প্রাইমারি স্কুল। সেটাকে মহিউদ্দিন চৌধুরী কিন্তু আরো বাড়িয়েছেন। তিনি করেছিলেন প্রাইমারি স্কুল, সেটা পরবর্তীকালে কিছু হাই স্কুল হয়েছে, আর মহিউদ্দিন চৌধুরী কলেজ করেছিলেন এবং সংখ্যাও বাড়িয়েছিলেন। এবং এখানে ওয়াটার ওয়ার্কসটা মিউনিসিপ্যালিটির আন্ডারে ছিল, যে জল পানি সরবরাহটা। রাস্তাগুলো আমাদের ছোটবেলায় পানি দিয়ে ধোয়া হতো প্রতিদিন সকালে। কনজারভেন্সি তো ছিলই। তো এই গাছগুলো যখন দীর্ঘমেয়াদে একজন মেয়র ভালোভাবে করেন, তাকে আমি অভিভাবক বলতে রাজি আছি। স্বাস্থ্য নিরাপত্তা, স্বাস্থ্য অবশ্যই, স্বাস্থ্য একটা ব্যাপার ছিল। সেরকম ওয়ার নিজাম সাহেবকে মানুষ সেভাবে নিয়েছে, ফজল করিম সাহেবকে সেভাবে নিয়েছে। কিন্তু এখন আমরা আসলে একটু কনসেপ্টটাও তো চেঞ্জ হচ্ছে। এখন আপনাকে পাবলিকের সেবক হিসেবে একটু নিজেকে আরো একটু ভাবতে হবে। মানে আমি শুধু নগর পিতা, অভিভাবক এটা না হয়ে আমি একজন নগরের সেবক হতে চাই। মানে ওরকম একটা ভিশন নিয়ে আসা উচিত যে আমি একটা গুণগত পরিবর্তন আনবো, সে গুণগত ধরনের পরিবর্তন। কোনো প্রতিশ্রুতি বা রূপরেখা বা পথচিত্র কি নাগরিকদের সামনে এসছে এবার? না, এখন পর্যন্ত কারো ইশতেহারই প্রকাশ হয়নি। এই ধরনের কোনো চিত্র এখন দৃশ্যমান না, কিন্তু আমরা প্রত্যাশা করি এই ধরনের চিত্র ওনারা দেবেন, যা আমরা জনগণ বিশ্বাস করব, এবং ওনারাও জনগণের বিশ্বাসটি টিকিয়ে রাখবেন নির্বাচিত হওয়ার পর। এই প্রত্যাশা আমরা করছি, তাকিয়ে আছি। এবং আপনার কাছে কি মনে হয় যে অতীতে যে একটা দূরত্ব ছিল সম্পর্ক তৈরির ক্ষেত্রে, সেই সম্পর্কটাও তৈরি হওয়া দরকার? তাহলে চট্টগ্রামের যেটা শুরুতেই মনে হয় বলছিলেন যে মানে যা হয়েছে হয়েছে, এখন বন্ধ থেকে আবার নতুনভাবে শুরু করা, বা যা আছে তাকে আবার সাজিয়ে তোলা, সেটা তো করা সম্ভব হবে সম্পর্ক তৈরি হলেই। সম্পর্ক কার সাথে সম্পর্ক? এই যে অভিভাবকের সঙ্গে জনগণের সম্পর্ক। জনগণের সম্পর্ক। চট্টগ্রামে আসলে যিনি সিটি কর্পোরেশনের মেয়র থাকেন, তার কাছে কিন্তু জনগণের প্রবেশের খুব সংকট হয় না, সেখানে যেতে পারেন। জনসংযোগটা হয়, কিন্তু খুবই কমই মনসংযোগ হয়। আচ্ছা, মনোসংযোগ। মনসংযোগটা এখানে খুবই কম হয়, কারণ মনসংযোগের জন্য যেই মানসিক প্রস্তুতিটা থাকে জনপ্রতিনিধি, সেই প্রস্তুতিটা কিন্তু আমরা জনপ্রতিনিধির মধ্যে পাচ্ছি না। আর একইভাবে আমি বারবার যে কথাটি বলছি, যে মোমেন ভাই যে কথাটি গুরুত্ব দিলেন, যে কার্যকরী স্থানীয় সরকার, আমাদের সংবিধানে এই স্থানীয় সরকারের উপরে কিন্তু অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এটি আমাদের একটি মৌলিক অংশের মতোই বলা চলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই স্থানীয় সরকারগুলি আমরা কার্যকরী করছি না, এবং স্থানীয় সরকারকে কখনো কখনো পঙ্গু করে দিচ্ছি। এই স্থানীয় সরকার যদি ক্ষমতায়ন হয়, এবং এক সময় চিটাং পোর্টের কাছ থেকে এবং এখানে যানবাহন যেগুলো যেত তার কাছ থেকে কিন্তু আমাদের স্থানীয় সরকার ট্যাক্স নিতে পারত, সেটিও কেন্দ্রীয় সরকার নিয়ে গেছে। চট্টগ্রাম পোর্টে যে টাকা জমা হয় সেটিও কেন্দ্রীয় সরকার হাত দেয়। তো এই জিনিসগুলি যত বেশি নিয়ন্ত্রণটা আসবে, ততই স্থানীয় সরকার অকার্যকর হবে। আমার মনে হয় ঢাকায় যারা বাস করেন, ঢাকার বাইরে বাংলাদেশ সবটাই মফস্বল, এই চিন্তা ভাবনা যদি করেন, সেটিও চট্টগ্রামবাসীর জন্য একটু ক্ষতিকর। কারণ চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। গুরুত্বপূর্ণ শহর হওয়ার কারণেই সেই গুরুত্বটা তাই কিন্তু দিতে হবে। তা মোহন ভাই বলছিলেন যে চট্টগ্রামের সঙ্গে আনুপাতিক দূরত্ব 80 আর 20-এ হয়েছে। আমরা শেষ করব আজকের ভোটের সময় এখানে। তবে আপনার এবং মোহন ভাই দুজনের কথাই, যে আমরা আশা করব যারা নগর পিতা বা অভিভাবক হয়ে আসবেন, তারা অন্তত বা তাদের সঙ্গে যে কেন্দ্রের যে সম্পর্ক, সেই কেন্দ্র নিশ্চয়ই ভাববে না যে
চট্টগ্রাম মফস্বল সহ চট্টগ্রাম বন্দর নগরী, সেই বিষয়টা ভাবো। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে ভোটের সময় যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন ভোটের সময়ের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জেনে শেষ করছি আজকের ভোটের সময়। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকবেন।